গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রতিটা ভাই বোনকে। যারা যারা ক্লাসটিতে জয়েন করেছো অবশ্যই একটু ফটাফট করে লাইক করে দাও। দেখি অনেকজন জয়েন করো কিন্তু লাইকই করো না, খুব খারাপ লাগে এটাই। আর যারা যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলটাকে অল করে দিও। এর ফলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা সুখবর রয়েছে, আমরা নতুন চ্যানেল খুলেছি, আমরা হোয়াটসঅ্যাপে নতুন চ্যানেল খুলেছি এবং গ্রুপও করেছি। যারা যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, একদম পুরোপুরি ফ্রিতে। এই গ্রুপটা পুরোপুরি ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, পুরোপুরি ফ্রি একটা আমাদের ব্যাচ। এই ফ্রি ব্যাচে আমরা মক টেস্ট আরম্ভ করব। ফ্রি ব্যাচে আমরা কি করব না, সাজেশন দেবো। ঠিক আছে, টাকা পয়সা লাগবে না, এমনি এমনি তোমরা সাজেশন পাবে, এমনি এমনি তোমরা মক টেস্ট পাবে। একদম ফুল লেন্থে মক টেস্ট নেওয়া হবে 115 মার্কসের। খুব তাড়াতাড়ি আমরা মক টেস্ট আয়োজন করছি। তো যদি গ্রুপে না ঢোকো ভাই বোনের, আগের বছর অনেক ক্যান্ডিডেট আমাদের গ্রুপ থেকে পাস করেছে, কোথাও ব্যাচ নিতে হয়নি, কোথাও কোচিং নিতে হয়নি, শুধুমাত্র গ্রুপে ছিল, গ্রুপ থেকে পাস করে গিয়েছে। রোজ ফ্রি ক্লাস করতো, ফ্রি ক্লাসের মাধ্যমে পাস করেছে। কেউ 2 মাস পড়েছিল, কেউ 3 মাস পড়েছিল, কেউ 4 মাস পড়েছিল, প্রত্যেকে পাস করেছে। ঠিক তোমরা যদি চাও যে হ্যাঁ এখনও কিন্তু আমাদের 23টা দিন সময় রয়েছে, এই 23টা দিন আমরা যদি চাই পাস করতে পারবো, সম্ভব। আমার কিছু পড়া নেই, চ্যানেলটা ফলো করো, গ্রুপ ফলো করো, গ্রুপে নোটসপত্র দেবো, গ্রুপে পিডিএফ দেওয়া হবে, গ্রুপে মক টেস্ট নেওয়া হবে। গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? যদি দেখতে না পাও কমেন্টের প্রথমেও দেখো, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন করে যাও। অলরেডি আমাদের টোটাল দুটো গ্রুপ ফুল হয়েছে, আবার নতুন করে গ্রুপ খুলতে হয়েছে আমাদেরকে। খুব তাড়াতাড়ি জয়েন করো, নয়তো আর আমরা গ্রুপ খুলবো না। অনেক গ্রুপ, প্রায় 3000 ক্যান্ডিডেট গ্রুপে জয়েন আছে, ঠিক আছে? তো আবার নতুন করে গ্রুপ খুলতে হয়েছে ওই জন্য। চলো জয়েন করে যাও। প্রথম প্রশ্ন দেখো, মস্তিষ্কের কোন অংশের সাথে পিটুইটারি গ্রন্থির সংযোগ রয়েছে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিব্রাল পেটাঙ্কল। কি অ্যান্সার হবে? ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও। এখানে প্রথম দেখবে পিটুইটারি গ্রন্থি বলেছে। চলো কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে, আমি পরে বলছি, তোমরা আগে কমেন্ট করো। রাইট অ্যান্সারটা হাইপোথ্যালামাস। এবার কেন হাইপোথ্যালামাসটা হলো? আমরা প্রত্যেকে কি জানি যে পিটুইটারি গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, রাইট? পিটুইটারি গ্রন্থিকে এই জন্য আমরা বলি প্রভুগ্রন্থি, হাইপোথ্যালামাসকে বলি সর্বোচ্চ প্রভুগ্রন্থি। কারণ পিটুইটারি গ্রন্থির সমস্ত হরমোনের ক্ষরণটা নিয়ন্ত্রণ করছে কার দ্বারা? হাইপোথ্যালামাসের দ্বারা। যেমন ঠিক তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, স্টুডেন্ট টিচার, ঠিক তেমন এদের মধ্যে সম্পর্ক কি, এ হচ্ছে গুরু আর হচ্ছে কি শিষ্য, ঠিক আছে? তাহলে পিটুইটারি, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু মেনকে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি সংযোগ থাকতে হবে, নয়তো কোনোদিন সম্ভব না পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাসের মধ্যে কাজগুলো নিয়ন্ত্রণ হওয়া। নেক্সট প্রশ্ন চলে আসো, প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও। টোটাল 4টা অপশন আছে, তোমরা ABCD করেই ভাববে এগুলোকে, এগুলো ক খ গ ঘ করে ভাবার দরকার নেই, আমরা নিজের সুবিধার জন্য এগুলো দিয়েছি। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? অ্যান্সার করো প্রত্যেক কমেন্টে। আমরা জেনে নেব প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা 1000 কোটি। 1000 কোটি, 1000 কোটি সমান 10 বিলিয়ন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? 10 বিলিয়ন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে এসো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, জানো তো? মানুষের চোখে রং দেখতে পাওয়ার দৃষ্টি হলো প্রকাশগাহী বা ফটো রিসেপ্টর কোষের কাজ কি? এই কোষের নাম, ঠিক আছে? বলছে মানুষের চোখে রং দেখতে পাওয়ার দৃষ্টি হলো প্রকাশগাহী বা ফটো রিসেপ্টর কোষ, ঠিক আছে? এই ফটো রিসেপ্টর কোষের নামটা কি? নামটা জানতে চাইছে। ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, ভাবনা চিন্তা করে অ্যান্সার করো প্রত্যেক কমেন্টে, তারপর আমি দেখছি। মানে বর্ণটা চিনতে সাহায্য করে যে কোনো রঙকে। প্রথমত দেখো, অন্ধবিন্দু পিতবিন্দুটা হবে না, কারণ এই অন্ধবিন্দু পিতবিন্দু সম্পর্কিত প্রতিবিম্ব অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হওয়ার সাথে, ঠিক আছে? কি গঠিত হচ্ছে? প্রতিবিম্ব। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় প্রতিবিম্ব গঠিত হওয়ার সাথে কাদের সম্পর্ক রয়েছে, মনে রাখবে অন্ধবিন্দু এবং পিতবিন্দু এদের সম্পর্ক রয়েছে। মানুষের চোখে রং দেখতে, অর্থাৎ আমরা দেখছি একজন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কেউ দেখছি হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কেউ দেখছি নীল কালারের ড্রেস পরে চলে যাচ্ছে, কেউ দেখছি কালো কালারের একটা সানগ্লাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে ব্যাপারটা কি? এই যে বর্ণগুলো চিনতে সাহায্য করছে কোন কোষ? কোন কোষ? কোন কোষ করছে? কোন কোষ এখানে সাহায্য করছে। চলো নেক্সট প্রশ্ন চলে এসো। কোন লেন্স ব্যবহার করে ভগ্ন দৃষ্টিকে সংশোধন করা হয়? ভগ্ন দৃষ্টি একে দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, ভাবনা চিন্তা করে অ্যান্সার করো, উল্টো পাল্টা অ্যান্সার করবে না। আর কত মার্কস হচ্ছে, কে কত মার্কস পাচ্ছ টোটালি কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? টোটালি কে কত মার্কস পাচ্ছ কমেন্টে জানিয়ে যাবে যে স্যার আমার নাম এই,
আমার নাম এটা, আমি এত মার্কস পেয়েছি। ঠিক আছে, এভাবে কমেন্টে জানিয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করবে। যদি পাস করতে চাও, ফ্রিতে ক্লাস যদি পেতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। চলো এখানে অ্যান্সার করো। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে নলাকার লেন্স। কী হবে না, নলাকার লেন্স হচ্ছে রাইট অ্যান্সার। অনেকে বলছে উত্তল লেন্স, অনেকে বলছে অবতল লেন্স। ঠিক আছে, এটা হবে না। রাইট অ্যান্সার হচ্ছে নলাকার লেন্স ব্যবহার করে এটাকে দূর করা হয়। ঠিক আছে, এবার এই ভগ্নদৃষ্টি বা অ্যাস্টিগমেটিজম, এটার নাম হচ্ছে ইংলিশে বলে অ্যাস্টিগমেটিজম। নামটা লিখে নিতে পারো, হয়তো পরীক্ষায় ভগ্নদৃষ্টি দিল না, দিয়ে দিল অ্যাস্টিগমেটিজম। এই অ্যাস্টিগমেটিজম বা ভগ্নদৃষ্টিটা কি না, এই অ্যাস্টিগমেটিজম হলে চোখের এমন একটা অবস্থা হয় যেখানে কর্নিয়া পুরোপুরি, ধরো কর্নিয়াটা কেমন, আমরা চোখের যে কর্নিয়া দেখবে, কর্নিয়াটা হচ্ছে গোলাকার হয়, তাই তো। চোখের কর্নিয়াটা কেমন হয় না, চোখের কর্নিয়াটা পুরো গোল হয়, এরকমভাবে গোল মার্বেলের মতো হয়। এই গোল অংশটা না, গোল না থেকে ঠিক ডিমের মতো দেখতে হয়ে যায়। কেমন হয়ে যায়, ডিম্বাকার আকৃতি হয়েছে। এটা হচ্ছে ভগ্নদৃষ্টি বা অ্যাস্টিগমেটিজম। তাহলে আমরা বুঝতে পারলাম, অনেক কথা বলবো ভগ্নদৃষ্টিটা কি না, চোখের লেন্সটা, চোখের যে রেটিনাটা, সেই রেটিনাটা গোল ছিল, গোল না থেকে ডিমের মতো দেখতে হয়েছে, সেটাকে আমরা বলছি ভগ্নদৃষ্টি। এবং এটা হওয়ার ফলে কি হয় জানো না, এটা হবার ফলে চোখের যে আমাদের জানি যে রেটিনাটা মেন একটা কাজ, এই রেটিনা ছাড়া আমরা চোখকে ভালো করে আমরা বস্তুটাকে ঠিকভাবে দেখতে পাবো না। এবং যখন এটা ডিম্বাকার হচ্ছে, তাহলে তুমি ভাবো তোমার চোখের রেটিনাটা গোল, যদি ডিম্বাকার হচ্ছে তাহলে তুমি বস্তুটা কেমন দেখবে, অসম আকৃতির দেখবে। বস্তুটাকে কেমন দেখবে না, অসম আকৃতির দেখবে। তাই জন্য এটাকে সংশোধন করতে নলাকার, অর্থাৎ নলাকার, নলটা কেমন হয় গোল পাড়া। তাহলে নলটা যখন লাগিয়ে দেবো তুমি, এবার কী হবে, এরকম নলাকার লেন্সটা যখন লাগিয়ে দেবে তখন তুমি গোল দেখবে। নেক্সট প্রশ্ন, মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম কি? টোটাল 4টা অপশন রয়েছে। সেরিব্রাম রয়েছে, মেয়েবেলাম রয়েছে, মেডুলা অবলঙ্গাটা রয়েছে এবং মধ্য মস্তিষ্ক রয়েছে। মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম কি? কমেন্ট করো, অ্যান্সার করো, কমেন্ট করো, অ্যান্সার করো। মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম কি? মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। এখানে গুরু মস্তিষ্ক লেখা নেই, তাই প্রত্যেকে গুলিয়ে ফেলছে যে গুরু হচ্ছে সবার বড়, এটুকু মনে রাখবে। তাই জন্য যদি মস্তিষ্কের বড় অংশের নাম বলে তাহলে সব থেকে মনে রাখবে গুরু মস্তিষ্ক অ্যান্সার হবে। এবার অপশনে যদি গুরু মস্তিষ্ক না থাকে তাহলে মনে রাখবে যে গুরু মস্তিষ্কের অপর একটা নাম রয়েছে কি, সেরিব্রাম। কি নাম না, সেরিব্রাম। আচ্ছা, মেডুলা অবলঙ্গাটা ব্যাপারটা আবার কি? মেডুলা অবলঙ্গাটা এখানে বলতে চাইছে সুষুম্না শীর্ষককে। মেডুলা অবলঙ্গাটা বলতে চাইছে কাকে না, সুষুম্না শীর্ষক। আর মধ্য মস্তিষ্ক মানে মিড ব্রেন, মধ্য মস্তিষ্কের অপর একটা নাম রয়েছে। দেখি কারা কারা জানো মধ্য মস্তিষ্কের অপর নামটা, কমেন্টে জানাও। মধ্য মস্তিষ্কের অপর নাম যারা যারা জানাও কমেন্টে জানাও অবশ্যই। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? হাইপোথ্যালামাস রয়েছে, পন্স রয়েছে, মেডুলা অবলঙ্গাটা রয়েছে এবং সেরিবেলাম রয়েছে। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? আমরা টোটাল যদি মস্তিষ্ককে আমরা দেখি, আমি একটু লিখে দিচ্ছি এখানে, তোমরা আগে অপশনগুলো দেখে অ্যান্সার করো, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? অ্যান্সার করো। আচ্ছা করেছো, চলো আমি এবার বুঝিয়ে দিই। আমরা একটু দেখে নেব, তোমরা যদি পারো খাতাটা লিখে নিতে পারো। মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্কের টোটাল 3টে ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে? 3টে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং একটা হচ্ছে প্রস্তাব। তাহলে এটা হচ্ছে কি অগ্র, প্রথমে অগ্র থাকবে, তারপর থাকবে মধ্য এবং তারপর থাকবে কি পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, এটা ভাগ। এবার আমরা দেখব যে অগ্র মস্তিষ্কের মধ্যে কারা কারা রয়েছে। অগ্র মস্তিষ্কের মধ্যে কারা কারা রয়েছে? অগ্র মস্তিষ্কের মধ্যে রয়েছে আবার গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। অগ্র মস্তিষ্কের মধ্যে রয়েছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। তাহলে গুরু মস্তিষ্ক রয়েছে অগ্রর মধ্যে, আর লিখে নিচ্ছে এখানে। নেক্সট রয়েছে দেখো থ্যালামাস হাইপোথ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস লিখে নিচ্ছে প্রত্যেকে। এই গুরু মস্তিষ্ক হচ্ছে টেলেনসেফালনের ভাগ। খাতায় ভালো করে নোট করো, গুরু মস্তিষ্ক কার অংশ? অগ্র মস্তিষ্কের আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে ডায়েনসেফালন। এই গুরু মস্তিষ্ক হচ্ছে টেলেনসেফালনের ভাগ, আর থ্যালামাস হাইপোথ্যালামাস হচ্ছে ডায়েনসেফালনের ভাগ। ঠিক আছে,
ডায়েনসেফালনের ভাগ। এবার দেখো মধ্য মস্তিষ্ক এবং তারপর হচ্ছে মেসেনসেফালন, ঠিক আছে, মধ্য মস্তিষ্ক এবং তারপর হচ্ছে মেসেনসেফালন। তারপর লিখবো মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের অপর নাম রয়েছে কি? মেসেনসেফালন। হয়তো প্রত্যেকের নামটা হলো মেসেনসেফালন। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক যেটা আমরা এতক্ষণ ধরে জানতে চেয়েছিলাম, পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কের আবার দুটো ভাগ লিখে নাও দুদিকে। 1 নম্বরে লিখবে, এখানে লিখবে মেটেনসেফালন, আর এই 2 নম্বরে লিখবে কি না মায়েলেনসেফালন। কি লিখবে? মেটেনসেফালন এবং হচ্ছে মায়েলেনসেফালন। এবার মেটেনসেফালনের দুটো ভাগ, একটা হচ্ছে পন্স আর লঘু মস্তিষ্ক। কি বললাম? এখানে লিখবে মেটেনসেফালন, এখানে লিখবে মায়েলেনসেফালন। মেটেনসেফালনের দুটো ভাগ, পন্স এবং লঘু মস্তিষ্ক, এবং মায়েলেনসেফালনের একটা ভাগ, সেটা হচ্ছে সুষুম্না সিদ্ধক। এবার আমাকে এখানে প্রশ্নতে জানতে চেয়েছে যে নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। তাহলে আমরা একটু ভালো করে দেখে নেব। আমরা এই মাত্র দেখলাম পন্স। পন্স হচ্ছে কার অংশ? পশ্চাৎ মস্তিষ্কের মেটেনসেফালনের অংশ। সেরিবেলাম হচ্ছে কি লঘু মস্তিষ্ক অর্থাৎ মেটেনসেফালনের অংশ। মেডুলা অবলঙ্গাটা যার নাম হচ্ছে সুষুম্না শীর্ষক, সেটা হচ্ছে মায়েলেনসেফালন অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের মায়েলেনসেফালনের অংশ। হাইপোথ্যালামাসটা কার অংশ? হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালনের অংশ। অগ্র মস্তিষ্কের অংশ ডায়েনসেফালনের অংশ। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? হাইপোথ্যালামাস। যুক্তিটা বুঝতে পারলে। 7 নম্বর বলছে চোখের পাতলা ঝিল্লি যার মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে তাকে আমরা কি বলে থাকি? চলো কমেন্ট অ্যান্সার করো ফরওয়ার্ড করে, বুঝে শুনে অ্যান্সার করবে। চোখের পাতলা ঝিল্লি যার মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে তাকে আমরা কি বলে থাকি? কর্নিকা রয়েছে, তারারন্ধ্র রয়েছে, অচ্ছদ পটল রয়েছে এবং রয়েছে অক্ষি স্নেহ। কি অ্যান্সার হবে? আচ্ছা দেখো তারারন্ধ্রকে কি করে ভেদ করতে হয়? তাহলে তারারন্ধ্রকে ভেদ করার জন্য সব থেকে প্রথমে যে অংশটা পাবে সেটা হচ্ছে, দেখো এখানে অনেকে ভাবতো কর্নিকা, কিন্তু রাইট অ্যান্সারটা হবে অচ্ছদ পটল। অচ্ছদ পটল হচ্ছে রাইট অ্যান্সার। এবার এই অচ্ছদ পটলের অপর নামই হচ্ছে কর্নিয়া। আমরা প্রত্যেকে যদি ভালো করে পড়ি বা বইটা যদি দেখি বা চোখের ছবিটাও যদি দেখি তাহলে দেখতে পাবো কর্নিয়া চোখে আলো প্রবেশটা নিয়ন্ত্রণ করছে। এই জন্য কর্নিয়াকে আমরা প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে বলে থাকি, ঠিক আছে। এবং চোখের সব থেকে প্রথমেই দেখবে রয়েছে এই কর্নিকা, এই অচ্ছদ পটল বা কর্নিয়া অংশটি। এবার তারারন্ধ্রের কাজ কি? দেখো তারারন্ধ্র হচ্ছে চোখের আইরিসের মাঝখানে থাকে। কোথায় থাকে তারারন্ধ্রটা? চোখের আইরিসের মাঝখানে থাকে। এটা রেটিনায় আঘাত হানতে, অর্থাৎ যখন আলোটা যখন আসছে তখন তারারন্ধ্রকে ভেদ করে রেটিনায় গিয়ে পড়ছে, ঠিক আছে। তাহলে প্রথম কি হলো? অচ্ছদ পটলে আলোটা গেল, অচ্ছদ পটলের মধ্য দিয়ে তারারন্ধ্রতে আঘাত হানলো, তারারন্ধ্র থেকে গিয়ে রেটিনার মধ্যে আলোটা যাচ্ছে, ঠিক আছে। দেখবে তারারন্ধ্র বিভিন্ন বর্ণের হয়ে থাকে, দেখবে কারো ক্ষেত্রে কালো, কারো ক্ষেত্রে দেখবে বিভিন্ন প্রকারের একটু কালারগুলো অন্য টাইপের হয়ে থাকে, সেটা হচ্ছে তারারন্ধ্র। আর কর্নিকা কি করে? কর্নিকা হচ্ছে যে লেন্সের আলো পড়াটাকে নিয়ন্ত্রণ করছে। কি করছে? লেন্সের আলো পড়াটাকে নিয়ন্ত্রণ করছে এবং যে চোখের যে তারারন্ধ্র, সেই তারারন্ধ্রকে বড় করতে এবং ছোট করতেও সাহায্য করছে এই কর্নিকা অংশটি। এরপর আমরা নেক্সট আসছি, নিচের কোন ক্যামেরার অংশটি মানুষের চোখের রেটিনার অনুরূপ? চলো কমেন্টে অ্যান্সার করো প্রত্যেকে। নিচের কোন, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্যামেরার অংশটি মানুষের চোখের রেটিনার অনুরূপ, অর্থাৎ চোখের রেটিনার মতো কাজ করে কোন অংশটি? লেন্স রয়েছে, ফিল্ম রয়েছে, ছিদ্র রয়েছে এবং শাটার রয়েছে। ক্যামেরার অংশ বলেছে। দেখো ক্যামেরার যে অংশটি চোখের রেটিনার অনুরূপ সেটা হচ্ছে লেন্স। ক্যামেরার লেন্স রয়েছে, তো সেই লেন্সটা চোখের রেটিনার সঙ্গে একই রকম হয়, ঠিক আছে। এটা খুবই ইজি অ্যান্সার, এটা নিয়ে আর কিছু ব্যাখ্যা করারও নেই। মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি? এটা খুব ইজি, খুব একটা সোজা প্রশ্ন। মানব শরীরে টোটাল কত জোড়া লালাগ্রন্থি? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া? মানব শরীরে টোটাল কত জোড়া লালাগ্রন্থি রয়েছে বা স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে? চলো অ্যান্সার করো কমেন্টে। কী হবে রাইট অ্যান্সার? টোটাল হচ্ছে 6টি লালাগ্রন্থি রয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে 3 জোড়া। 3 জোড়ার
লালাগ্রন্থির নাম প্যারোটিভ গ্রন্থি রয়েছে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি রয়েছে এবং সাবলিঙ্গাল গ্রন্থি রয়েছে। প্যারোটিভ গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গাল, প্রতিটা দুটো দুটো করে টোটাল 6টা রয়েছে। মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি? 10 নম্বর প্রশ্ন। মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি, এটা প্যারোটিভ, প্যাথোটিভ গ্রন্থি আছে, অ্যাপ্রোকাইন বা ঘর্মগ্রন্থি রয়েছে এবং নারের গ্রন্থি রয়েছে, পিনিয়াল গ্রন্থি রয়েছে। সব থেকে ছোট গ্রন্থি কোনটি? তাড়াতাড়ি করে কমেন্টে অ্যান্সার করো প্রত্যেকে। কি অ্যান্সার হবে? পিনিয়াল গ্রন্থি। কি গ্রন্থি? না পিনিয়াল গ্রন্থি হচ্ছে মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থি। ঠিক আছে। বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? একটা ভালো প্রশ্ন এখানে দিয়েছে 11 নম্বর প্রশ্নটা, যে বৃদ্ধি হরমোন নিয়ন্ত্রিত হয় কোন গ্রন্থি দ্বারা? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। পিনিয়াল গ্রন্থি রয়েছে, পিটুইটারি গ্রন্থি রয়েছে, হাইপোথ্যালামাস রয়েছে, অ্যাডিনাল গ্রন্থি রয়েছে। কি অ্যান্সার হবে? কমেন্ট করো, কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো প্রত্যেকে। আর যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই লাইক করে দিও। বৃদ্ধি হরমোন নিয়ন্ত্রিত হয় পিটুইটারি গ্রন্থি দ্বারা। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি দ্বারা। নেক্সট প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? ইনসুলিন বলেছে, ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? কিডনি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, প্যাঙ্ক্রিয়াস থেকে, নাকি থাইরয়েড থেকে? আমরা দেখে নেব। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থির ক্ষরণগুলো নিয়ন্ত্রণ করে। কিডনি থেকে তো হরমোন নিয়ন্ত্রণ বা হরমোন ক্ষরণ হয় না। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, এখানে ইংলিশে নামটা লিখে দিয়েছে, প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয়ের টোটাল 3টে কোষ রয়েছে, আলফা, বিটা আর হচ্ছে ডেল্টা। ঠিক আছে, আলফা কোষ থেকে হয় গ্লুকাগন এবং বিটা কোষ থেকে হয় ইনসুলিন। তাহলে এখানে রাইট আনসার হয় প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে। ঠিক আছে, বিটা কোষ থেকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের মৌলিক একক? বাস্তুবিদ্যা অধ্যয়নের যে মৌলিক একক সেটি কোনটি? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। জনসংখ্যা রয়েছে, পরিবেশ রয়েছে, জীবমণ্ডল রয়েছে এবং বাস্তুতন্ত্র রয়েছে। কি রাইট অ্যান্সার হবে? চলো ফটাফট কমেন্ট করো প্রত্যেকে। প্রথমে আমরা জেনে নেব এই বাস্তুবিদ্যার সম্পর্কে কি, অর্থাৎ বাস্তুবিদ্যা অধ্যয়নের মৌলিক একক হচ্ছে কি। তোমরা অ্যান্সার করো কমেন্টে। অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে বাস্তুতন্ত্র। এবার বাস্তুতন্ত্র কাকে বলে সেটা যদি আমরা সংজ্ঞা দিই তাহলে কি হবে জানো? বাস্তুতন্ত্র হচ্ছে একটি বাস্তুতন্ত্রে, অর্থাৎ কোনো একটা বাস্তুতন্ত্রে যখন জীবন্ত প্রাণী, তাপমাত্রা মানে জীবন্ত প্রাণীর জৈব উপাদান, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু, মাটি এবং খনিজ পদার্থের মতো যে ভৌত উপাদান, সেই ভৌত উপাদানগুলো একটা জৈব উপাদানে মিশে থাকে। কি বললাম? যে বৃষ্টিপাত, বায়ু, মাটি, খনিজ পদার্থের যে ভৌত উপাদানগুলো যে জৈব উপাদানে মিশে থাকে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। ঠিক আছে, বাস্তুতন্ত্র কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, একটা তন্ত্র। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে যেগুলো নিজে নিজে সৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র মানে যেগুলো নিজে নিজে সৃষ্টি, যেমন ধরো বন, পুকুর, মহাসাগর, হ্রদ। কৃত্রিম বাস্তুতন্ত্র যেই বাস্তুতন্ত্রগুলো আমরা তৈরি করছি, যেমন ধরো ফসলের মাঠ, বাগান, অ্যাকোরিয়াম, এগুলো আমাদের দ্বারা সৃষ্টি বাস্তুতন্ত্র, অর্থাৎ এগুলোকে আমরা বলছি কৃত্রিম বাস্তুতন্ত্র। আর মানুষের দ্বারা যেই বাস্তুতন্ত্রগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কৃত্রিম, আর যেগুলো প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে নিচের কোনটি সঠিক? তৃণভোজী, সর্বভোগ, মাংসাশী, মৃতজীবী। এই খাদ্য শৃঙ্খলা একটা স্টেপ এখানে দিয়ে দিয়েছে, খুব সোজা দেখো। তৃণভোজী রয়েছে, সর্বভোগ রয়েছে, মাংসাশী রয়েছে, মৃতজীবী রয়েছে। তারপর দেখো রয়েছে সর্বভোগ, তৃণভোজী, মাংসাশী, মৃতজীবী। তৃণভোজী, সর্বভোগ, মৃতজীবী, মাংসাশী, তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ, মৃতজীবী। চলো রাইট অ্যান্সার করো। খাদ্য শৃঙ্খলে নিচের কোনটি সঠিক? আমরা 4টা একটু দেখে নেব। এখানে আমি যেটা বুঝতে পারছি 4টা হচ্ছে রাইট অ্যান্সার হবে। প্রথম হচ্ছে তৃণভোজী। প্রথমে ধরো একটা ছাগল বা একটা গরু কি করছে? ঘাস খাচ্ছে। তাহলে ছাগল বা গরুটা কি করলো? ঘাসটা খেয়ে এলো। তাকে কে খাচ্ছে? তাকে খাচ্ছে মাংসাশী প্রাণীরা, সেটা মানুষ হোক বা বাঘ হোক বা সিংহ হোক বা যাই হোক, তাকে খাচ্ছে মাংসাশী প্রাণীরা। ঠিক আছে, তারপর দেখো মাংসাশী প্রাণীরা তাকে খেলো। এবার ধর একটা মাংসাশী প্রাণীকে কারা খায়? সর্বভোগ। সর্বভোগ কারা? আমরা সবই খাই কিন্তু সর্বভোগ। ঠিক আছে, এবার এই সর্বভোগটা যখন মারা যায় তখন বা মাটিতে মিশে যায়, তাকে কি করছে? মৃতজীবীরা। তাকে কি করছে? না মৃতজীবীরা এখানেতে দেখো নষ্ট করে। তাহলে মৃতজীবী বলতে অ্যাকচুয়ালি কি? মৃতজীবীরা কি করছে? তাকে পুরোপুরিভাবে নষ্ট কিন্তু করে দিচ্ছে। মৃতজীবী মানে হচ্ছে যারা পরভোজী। ঠিক আছে, যারা হচ্ছে পরভোজী, অর্থাৎ মাটিতে মিশে থাকা যে অংশগুলো সেগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে, তারা হচ্ছে সর্বভোগ, তারা হচ্ছে মৃতজীবী। নেক্সট প্রশ্ন চলে এসো। 15 দাগে নিচের দুটির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের প্রধান বিয়োজক? নিচের দুটির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের প্রধান বিয়োজক? ছত্রাক এবং ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং গাছপালা, ব্যাকটেরিয়া এবং পানি, নাকি উদ্ভিদ এবং ছত্রাক? বলেছে বিয়োজক আমাকে চেয়েছে। বিয়োজক সর্বদা হবে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। কি হবে? ছত্রাক এবং ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন চলে এসো।
উন্নত দেশগুলির চারিত্রিক জনসংখ্যাগত বৈশিষ্ট্যগুলি হলো, টোটাল 4টা অপশন দেখছো, খুব তাড়াতাড়ি কমেন্ট করো, এটা আমি বলবো না, প্রথমে তোমরা কমেন্ট করবে, দেন আমি বলবো। নিচের উন্নত দেশগুলির চারিত্রিক জনসংখ্যাগত বৈশিষ্ট্যগুলি হলো কি? কমেন্ট করো, প্রত্যেকে বসে থাকবে না, চলো কমেন্ট অ্যান্সার করো। উন্নত দেশ মানে তাদের সব থেকে প্রথম কি লক্ষ্য থাকে জানো? নিম্ন জন্মহার। ঠিক আছে, নিম্ন জন্মহার তাদের প্রথম লক্ষ্য থাকবে। তারপর থাকবে উচ্চ মাথাপিছু আয়, অর্থাৎ মাথাপিছু আয়টা যেন অনেকটা বেশি হয়, এবং উন্নত জীবনযাত্রার মান। এখানের মতো না যে উচ্চ জন্মহার মানে জন্মহারটা প্রচুর পরিমাণে বেশি, উচ্চ মাথাপিছু এটা তো থাকা দরকার প্রত্যেক, এবং উন্নত জীবনযাত্রা, কিন্তু জন্মহারটা বেশি হলে চলবে না। তারপর থাকে উচ্চ মৃত্যুর হার, এটা বেশি হলেও চলবে না। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলে একদমই চলবে না। খুব অল্প বয়সী বন্টন, এটা হলেও চলবে না। তুমি ভালো করে লক্ষ্য করো, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিম্ন জন্মহার। ঠিক আছে, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি নিম্ন জন্মহার, তারপর দরকার উচ্চ মাথাপিছু আয়, তারপর যেটা দরকার সেটা হচ্ছে উন্নত জীবনযাত্রার মান। এটা হচ্ছে আমাদের তাই রাইট অ্যান্সার অপশন সি, অর্থাৎ 3 নম্বরটা। নেক্সট 17 দাগের প্রশ্ন, উদ্ভিদের বিটপ আলোর দিকে বেঁকে যাওয়া বা আলোর দিকে এগিয়ে যাওয়ার চলনটাকে কি বলছে? উদ্ভিদের বিটপ আলোর দিকে চলে যাওয়াকে কি চলন বলছে? আমরা চলন পড়েছিলাম, চলন গমন, প্রথম দেখবে ক্লাস 10 চ্যাপ্টারটিতে রয়েছে, যেখানে আমরা ছিলাম হাইড্রোটপিক চলন ছিল, অর্থাৎ হাইড্রো অর্থাৎ জল বৃত্তীয় চলন, জিও মানে কি অভিকর্ষের দিকে চলন, ফোটো মানে আলোর দিকে। ঠিক আছে, আর সিসমোট্রপিক মানে তোমরা তো বুঝতেই পারছো কার দেখা যায়, সিসমোট্রপিক চলন। তাহলে আমাকে বলেছে বিটপটা আলোর দিকে এগিয়ে যায়, আলোর দিকে এগিয়ে যাওয়া চলনকে কি বলছি? আলো। আলো কোথার সঙ্গে যুক্ত রয়েছে? কে? ফটো। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? ফটোটপিক চলন। কি হবে? ফটোটপিক চলন। নেক্সট, শামুকের গমনাঙ্গ কোনটি? মাংসল পদ, টিউবফিট, প্যাটাজিয়াম, প্লিওপড। প্রথমত প্লিওপডটা এখানে হবে না, শামুকের গমনাঙ্গের মধ্যে প্লিওপডটা এখানে তো হবে না, প্যাটাজিয়াম হবে না, টিউবফিটও হবে না। তাহলে কি হবে? শামুকের যেটা থাকে সেটা হচ্ছে নরম মাংসল পদ থাকে, নরম মাংসল পদ। 1900 দাগের প্রশ্ন, গমনে ভারসাম্য, এই প্রশ্নটা অনেকবার এসেছে, যে গমনে ভারসাম্য রক্ষা করে কোন অংশ? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, লঘু মস্তিষ্ক রয়েছে, গুরু মস্তিষ্ক রয়েছে, যোজক রয়েছে এবং সুষুম্না শীর্ষক রয়েছে। চলো ফটাফট কমেন্ট করো, গমনে ভারসাম্য রক্ষাকারী অংশটির নাম কি? লঘু মস্তিষ্ক রয়েছে, গুরু মস্তিষ্ক রয়েছে, যোজক রয়েছে এবং সুষুম্না শীর্ষক রয়েছে। গমনে ভারসাম্য কে রক্ষা করছে? এটা অনেকবার প্রশ্ন আছে, অ্যান্সার করো। গমনে সর্বদা মনে রাখবে যে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক হচ্ছে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক এবং অন্তর্কর্ণ, কখনো কখনো বইয়ে দেখবে মানে অন্তঃকর্ণটাও থাকবে। ঠিক আছে, লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ, এখানে অন্তঃকর্ণ যেহেতু অপশনে দেয়নি তাই লঘু মস্তিষ্ক রাইট অ্যান্সার হবে। মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কে? পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, শ্রেণী পাখনা নাকি পৃষ্ঠ পাখনা? এগুলো আমরা অনেক সময় বাদ দিই। মাছের দিক পরিবর্তনে কে সাহায্য করে? পায়ু পাখনা রয়েছে, পুচ্ছ পাখনা রয়েছে, শ্রেণী পাখনা রয়েছে এবং পৃষ্ঠ পাখনা রয়েছে। অ্যান্সার করো। চলো প্রথমত দেখে নেবো মাছের টোটাল যে পাখনাগুলো রয়েছে। ঠিক আছে, মাছের টোটাল যে পাখনাগুলো রয়েছে সেই প্রতিটা পাখনার কাজ কি? তার আগে দেখতে চাই কে বলতে পারো যে মাছের কতগুলো পাখনা রয়েছে আগে বলো তো। দেখো, পায়ু পাখনা যেহেতু প্রথম বলেছে, পায়ু পাখনা হচ্ছে একটি থাকে। কটা থাকে? একটি পায়ু পাখনা থাকে। ঠিক আছে, তোমার টোটাল দেখবে 7 কটা না, টোটাল কিন্তু 7টা পাখনা মাছের। পায়ু পাখনা হচ্ছে গমনে কোনো প্রকার ভূমিকা পালন করে না। পুচ্ছ পাখনা, এটা হচ্ছে লেজের দিকের পাখনা, এটা গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। তাহলে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে, আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। শনি পাখনাটা এই বক্ষ পাখনার অনুরূপ কাজ করে, অর্থাৎ বক্ষ পাখনা যখন মাছকে জলের মধ্যে দেখবে মাছটা উঠছে নামছে অর্থাৎ ডুবছে আবার উঠছে, কখনো আবার স্থিরভাবে মাছটা ভেসে রয়েছে, সেটাতে সাহায্য করছে শনি পাখনা এবং বক্ষ পাখনা। আর পৃষ্ঠ পাখনা হচ্ছে জলটাকে কাটছে, যেমন নৌকা যেমন জল কেটে এগিয়ে যায়, ঠিক তেমন পৃষ্ঠ পাখনা হচ্ছে কি করে? জলটাকে কাটিয়ে এগিয়ে নিতে সাহায্য করছে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে পৃষ্ঠ পাখনা। ভালো করে প্রত্যেকে বুঝতে পেরেছো? কাজগুলো লিখে নাও, বইয়েতে হয়তো কাজগুলো পাবে না। পায়ু পাখনার কাজ আমি বলে দিলাম যে পায়ু পাখনার গমনে কোনো ভূমিকা নেই। পুচ্ছ পাখনা গমনে দিক নিয়ন্ত্রণে সাহায্য করে, অর্থাৎ দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে পুচ্ছ পাখনা। শ্রেণী পাখনা, এই শ্রেণী পাখনাটা বা শ্রোণী পাখনা, এটা শ্রেণী না শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা হচ্ছে বক্ষ পাখনা। বক্ষ পাখনা কি করে? মাছকে জলে ওঠানামা করতে সাহায্য করে, স্থিরভাবে ভাসতে সাহায্য করে, যেটা বক্ষ দেশে অবস্থিত। এই শনি পাখনা বক্ষ পাখনা সেম কাজ করে। আর পৃষ্ঠ পাখনা, এই পৃষ্ঠ পাখনা হচ্ছে যখন মাছ এগিয়ে যাচ্ছে সেই গমনের সময় জলটাকে কাটিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।
নেক্সট প্রশ্ন, কোনটি সেরিব্রামের কাজ নয়? কোনটি সেরিব্রামের কাজ নয়? চলো অ্যান্সার করো দেখি, কে কে বলতে পারো। সেরিব্রামের কাজ নয় কোনটি? বুদ্ধিবৃত্তি রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে, স্মৃতিশক্তি রয়েছে এবং শ্বাস প্রশ্বাসের হার রয়েছে। চলো ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, এটা একটু ভাবনা চিন্তা করে প্রত্যেকে অ্যান্সার দেবে, ঠিক আছে? প্রথমত সেরিব্রাম বলতে আমরা বুঝছি কাকে? গুরু মস্তিষ্ককে, ঠিক আছে? এবার এই গুরু মস্তিষ্ক বুদ্ধিবৃত্তিতে অবশ্যই সাহায্য করে, ঠিক আছে? ইচ্ছা শক্তিতেও তার সাহায্য রয়েছে, অর্থাৎ মানসিক বোধে তার সাহায্য রয়েছে এবং স্মৃতিশক্তি নিয়ন্ত্রণে সাহায্য করে, কিন্তু শ্বাস প্রশ্বাসের হারে এর কোনো ভূমিকা নেই। শ্বাস প্রশ্বাসের হারে কোনো ভূমিকা নেই, কিন্তু ঘ্রাণে সাহায্য করে, স্পর্শতে সাহায্য করে, সবেতেই সাহায্য করে। শ্বাস প্রশ্বাসের হারে এই সেরিব্রামের কোনো কাজ নেই। আচ্ছা নেক্সট প্রশ্ন আসছি, ক্লামাইডোমা, এটা হচ্ছে তোমার একই প্রশ্ন, দুটো টাইপিং হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। 22 নম্বর প্রশ্নে চলে আসছে, 21 নম্বর প্রশ্ন হলো 22 নম্বর, এটা 23 করা আছে 22। এটা ক্লামাইডোমোনাসের গতি হলো অ্যামিবয়েড গতি, ফ্ল্যাজেলার গতি নাকি সিলিয়ারি গতি? কোনোটিই নয়। ক্লামাইডোমোনাসের গতি হলো, ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, টোটাল 4টা অপশন রয়েছে, অ্যামিবয়েড গতি, ফ্ল্যাজেলার গতি, সিলিয়ারি গতি নাকি কোনোটিই নয়? কি অ্যান্সার হবে? চলো ফটাফট কমেন্ট করো। ক্লামাইডোমোনাসের গতি হলো হচ্ছে সিলিয়ারি গতি, রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? সিলিয়ারি গতি। নেক্সট চলে এসো, প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? খুব সোজা একটা প্রশ্ন। প্রকরণ চলন, ফ্লান রয়েছে, কচু রয়েছে, বনচারণ রয়েছে, চুপড়ি আলো রয়েছে, অর্থাৎ রসফিতনিত চাপের হ্রাস এবং বৃদ্ধির জন্যই প্রকরণ চলনটা দেখা যায়। কার দেখা যায়? ফ্লান রয়েছে, কচু রয়েছে, বনচারণ রয়েছে, চুপড়ি আলো রয়েছে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে বনচারণ। কি হবে? বনচারণ। কোনটি বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র? এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। কোনটি বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র? মরুভূমির বাস্তুতন্ত্র রয়েছে, তৃণভূমির বাস্তুতন্ত্র রয়েছে, মহাসাগরের বাস্তুতন্ত্র রয়েছে এবং বনের বাস্তুতন্ত্র রয়েছে। ভাবনা চিন্তা করে প্রত্যেকে অ্যান্সার দাও যে নিচের কোনটি বৃহত্তম বাস্তুতন্ত্র। কমেন্ট করো প্রত্যেকে, ফটাফট করে, বসে থাকবে না কেউ বসে থাকবে না। কমেন্ট করো, কত মার্কস পাচ্ছ নিচের কমেন্টে জানাও। 25-এর মধ্যে আজকে কে কত পেলে কমেন্টে জানাও। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র? প্রশ্নটা দিয়েছে। অ্যান্সার কি হবে গো? কে বড়? পৃথিবীর ক ভাগ জল? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ঠিক আছে? তাহলে এই 3 ভাগ জলের মধ্যে সব থেকে বড়টা কোনটা? মহাসাগরের বাস্তুতন্ত্র হচ্ছে রাইট অ্যান্সার। কি হবে? না মহাসাগরের, এখানটা করে ফোনটা একটু কাটা আছে, এই জন্য এখানটা করে আসছে না। মহাসাগরের বাস্তুতন্ত্র হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? যেহেতু মহাসাগর সব থেকে বড়, তাই মহাসাগরের বাস্তুতন্ত্র হচ্ছে রাইট অ্যান্সার। আর যারা চাইছো যে টোটাল আমরা মক টেস্ট দিতে চাইছি 115 মার্কসের অনেকগুলো মক আমরা দেবো, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ফ্রি মক টেস্ট শুরু হয়েছে। আর যারা চাইছো যে আমরা আপনাদের পেড মক টেস্টে অ্যাড হতে চাইছি, পেড মক টেস্ট আমাদের আলাদা করে রয়েছে পেড ব্যাচের সাথে, এবং আমরা ওখানে ক্লাসও হবে আমাদের আবার নতুন করে সব কিছু নিয়ে, তো তারাও জয়েন করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335। আমাদের অ্যাপেতে ক্লাস করানো হয়, আমাদের অ্যাপ রয়েছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপটা ডাউনলোড করে তোমরা জয়েন করতে পারবে ক্লাসেতে। এখানে কন্ট্যাক্ট করবে 7001946335 এই নাম্বারে, ঠিক আছে? আজকে সাজানো গোছানো হয়নি এই ব্যাপারটা, আর প্রত্যেকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখো, নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। চলো।